আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে। আপনারা চাইলে সেখানে জয়েন হইতে পারেন নিজেদের দুঃখের পেঁচাল পড়ার জন্য। আমি অনেক দুঃখে আছি ভাই। আমি ভাবছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কত তাড়াতাড়ি শেষ হয়ে যাব। এটা মনে হয় 8 নাম্বার নাকি 9 নাম্বার ভিডিও, এবং ফাইনালি যা হয়তো এই ভিডিওতে শেষ হইতে যেতেছে। তো খুশিও লাগতেছে, কষ্টও লাগতেছে। যাজ্ঞা, মেইন কথায় আই। আমরা গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমাদের ডাটাটাকে কিভাবে ট্রান্সফর্ম করতে হবে, আমরা কিভাবে ভেক্টরাইজ করব, কিভাবে টোকেনাইজ করব, কিভাবে সেটাকে টিএফ আইডিএফ এ ট্রান্সফর্ম করব, সেই সকল জিনিসপাতি দেখে ফেলছি। এবং আমরা আমাদের সেই নলেজগুলোকেই এখন ব্যবহার করব একটা মডেলকে তৈরি করার জন্য। সো এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ডাটাটাকে স্প্লিট করে ফেলা। তো ফ্রম sklearn ডট মডেল সিলেকশন ইম্পোর্ট করে নিব ট্রেন টেস্ট স্প্লিটকে, এবং ইম্পোর্ট করার পর আমি এখন সুন্দরভাবে বড় হাতের x আন্ডারস্কোর ট্রেন, আমি আন্ডারস্কোরের বদলে ড্যাশ দিছি। বারবার এই সেম কাজগুলো করতে আমার একদমই মেজাজ খারাপ লাগে। x টেস্ট y আন্ডারস্কোর ট্রেন y আন্ডারস্কোর টেস্ট, এগুলা লিখতে লিখতে মেজাজটাই খারাপ হয়ে যেতেছে, কেমনটা লাগে। তারপর আমি ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে ব্যবহার করব, যেটার ভেতরে আমি এখন ডাইরেক্টলি আমাদের মেসেজ কলামটাকে পাঠিয়ে দিতে পারি, এবং এটা হবে আমাদের ফিচারের জন্য, এবং আমি টার্গেট আকারে লেবেল কলামটাকে পাঠিয়ে দেব। এবং আমি এই ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যারিয়েবল নাই, এবং আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনাদের অভ্যাস হয়ে গেছে এবং আপনারা জানেন যে আসলে এখানে কি হইতেছে। আমি ফিচারগুলোকে পাঠিয়ে দিছি এবং তারপর আমি টার্গেটগুলোকে পাঠিয়ে দিছি। অ্যান্ড নাও আমি একটু ট্রেন সাইজটাকে সেট করে দিতে পারি। ট্রেনিং সাইজ লেটস সে হবে 70%, সো 0.70, অ্যান্ড আমি র্যান্ডম স্টেটটাকে ওখানে সেট করে দিব, লেটস সে এটা হবে 42, এবং আমি এটাকে রান করে দিলাম। আমাদের ডাটা স্প্লিট হয়ে গেছে, এবং আমরা এখন সেই সকল স্টেপসগুলোর ভেতর দিয়ে যাব যেই সকল স্টেপসগুলো আমরা এখানে করছিলাম। সো সবার প্রথমে আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ভেক্টরাইজার, এবং তারপর আমাদের ব্যবহার করতে হবে টিএফ আইডিএফ ট্রান্সফর্মার। আমরা কাউন্ট ভেক্টরাইজারের মাধ্যমে আমাদের ডাটাটাকে ভেক্টরাইজেশন করব, এবং ভেক্টরাইজ ডাটাটাকে তারপর টিএফ আইডিএফ ট্রান্সফর্মারের ভেতরে পাঠাবো, যেন সেটা টিএফ আইডিএফ এ ট্রান্সফর্ম হয়। তারপর আমরা মডেলে পাঠাবো। জিনিসটা কিছুটা প্যারাদায়ক হয়ে যাইতেছে, তাই না? আমরা স্প্লিট করার পর ডাইরেক্টলি মডেল ট্রেন করতাম, কিন্তু এত কিছু কি লেখা করা লাগতেছে এখন? তো কিছু করার তো কথা না। তাহলে আমরা করবোটা কি? আমরা খুব সুন্দরভাবে একটা অ্যামেজিং টেকনিককে ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে পাইপলাইন তৈরি করা। এবং এটা আসলে একটা সিম্পল ক্লাস। আমি এখানে scikit-learn থেকে সেটাকে নিয়ে আসতে পারি, scikit-learn.pipeline ইম্পোর্ট করে নিতে পারি বড় হাতের পি দিয়ে পাইপলাইন ক্লাসটাকে, এবং এই ক্লাসটাতে আমরা স্টেপসগুলোকে বলে দিতে পারি। যদি মডেল ট্রেনিংয়ের আগে এমন কোনো স্টেপস থাকে যেগুলো ম্যান্ডেটরি, যেগুলোর মাধ্যমে আমরা আসলে যে ডাটা দিয়ে আমাদের মডেলটাকে ট্রেন করব সেটা সঠিকভাবে ট্রান্সফর্ম হবে, তখন আমরা এই পাইপলাইনকে ব্যবহার করতে পারি। কারণ তখন এই ট্রান্সফরমেশনগুলো আসলে প্রি প্রসেসিংয়ের অংশ থাকে না, সেগুলো হয়ে যায় মডেল ট্রেনিংয়ের অংশ আকারে। এবং এই ক্ষেত্রে আমাদের কাছে র ডাটা আছে, র মেসেজেস আছে, র লেবেলস আছে। আমরা এগুলাকে টোকেনাইজ করি নাই, এগুলাকে ভেক্টরাইজ করি নাই, এগুলার কোনো ব্যাগ অফ ওয়ার্ডসকে তৈরি করি নাই, অ্যান্ড টিএফ আইডিএফ ট্রান্সফরমেশন তো করিই নেই। এগুলো আমাদের এখন ম্যানুয়ালি করতে হবে, যেটা একটু হ্যাসেল হইতে পারে। কিন্তু পাইপলাইন ক্লাসটা আসলে খুব সুন্দরভাবে এগুলো আমাদের জন্য অটোমেটেড করে দিবে। সো কিভাবে কাজ করে সেটা একটু দেখা দিই। আমি এখানে জাস্ট পাইপলাইন ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করব, এবং পাইপলাইন ক্লাসের ভেতরে আমি একটা অ্যারেকে পাস করতে পারি, এবং এই অ্যারেটাকে আমরা ট্রিট করতে পারি একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মতো। সবার প্রথম প্রসেসটা কি? সবার প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের মেসেজগুলোকে ভেক্টরাইজ করা। সো এই জন্য আমরা একটা টুপলকে এখানে পাস করব। এই টুপলের প্রথমে আমরা আমাদের প্রসেসের একটা নাম দিব, সেটার নাম হচ্ছে বাও। এই ক্ষেত্রে আমরা ব্যাগ অফ ওয়ার্ডসকে তৈরি করতেছি এবং ভেক্টরাইজ করতেছি, এবং তারপর আমরা ওই ক্লাসটাকে এখানে পাঠিয়ে দিব, যেই ক্লাসটা হচ্ছে আমাদের ডাটাটাকে ট্রান্সফর্ম করবে। সো এই ক্ষেত্রে আমরা কাউন্ট ভেক্টরাইজারের মাধ্যমে আমাদের ডাটাটাকে ভেক্টরাইজেশন করতেছি এবং ব্যাগ অফ ওয়ার্ডসে রূপান্তর করতেছি। এই ক্ষেত্রে আমি কাউন্ট ভেক্টরাইজারকে পাঠিয়ে দিলাম, এটাকে অবশ্যই ইনিশিয়ালাইজড অবস্থাতে পাঠাইতে হবে। সো আমি একটা ব্র্যাকেটকে দিয়ে দিব, এবং ব্র্যাকেটের ভেতরে আমি অ্যানালাইজার আর্গুমেন্টটাকে ব্যবহার করতে
পারি। সো আমরা আমাদের মেসেজগুলাকে ট্রান্সফর্ম করব, কিন্তু সেটার জন্য আমরা একটা কাস্টম অ্যানালাইজারকে তৈরি করছিলাম। আমি যদি একটু উপরে চলে আসি, আপনারা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনারা এগুলা কিছুই বুঝবেন না। তো আগের ভিডিওগুলো দেখা হেন, হুদাই ভিডিও দেখা নিজের মাথা মোতা গায়েব করেন না। পুরোনো ভিডিওগুলো দেখে নিলে আপনারা অন্তত আমি কি করতেছি সেটার সাথে একাত্মতা পোষণ করতে পারেন। আমি জানি না কি লেখা বাংলায় আমার ওই ওয়ার্ডটা কইতে হইলো। যাক, আমার ক্রিঞ্জিনেসকে একটু ইগনোর করে যাই। আমি একটা ফাংশনকে তৈরি করছিলাম যেটা আমাদের ডাটাকে টোকেনাইজ করবে এবং তারপর সেটাকে রিটার্ন করে দিবে, এবং এই ক্ষেত্রে আমরা টেক্সট প্রসেস ফাংশনটাকে অ্যানালাইজার আর্গুমেন্টে পাঠিয়ে দিতে পারি। সো অ্যানালাইজার ইজ ইকুয়ালস টু টেক্সট প্রসেস। তারপরের স্টেপটা কি, আমরা আমাদের এই ভেক্টরাইজড ডাটাটাকে TF-IDF ট্রান্সফর্ম করব। সেটার জন্য আমরা আরেকটা টুপল নিব এবং এই স্টেপসগুলো সবসময় সেম হবে। টুপলের ভেতরে আমরা সবার প্রথমে নাম দিব, নাম দিয়ে দিলাম আমি TF-IDF, তারপর কমা দিয়ে আমি TF-IDF ট্রান্সফর্মার ক্লাসটাকে এখানে নিয়ে আসব, ইনিশিয়ালাইজ করে দিব, তারপর কমা দিয়ে ফাইনালি আমরা আমাদের মডেলটাকে এখানে পাস করে দিতে পারি। TF-IDF ট্রান্সফর্মারের মাধ্যমে আমাদের ট্রান্সফরমেশনটা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আমাদের কাছে একটা TF-IDF ভেক্টরাইজড ডাটা চলে আসবে, এবং সেই ডাটাটাকে এখন আমরা পাস করতে পারি একটা মডেলের ভেতরে, এবং সেটাও আমরা পাইপলাইনে সেম টু সেম ওয়েতেই পাস করে দিব। জাস্ট কমা দিতে ভুললেন না, কারণ আমরা একটা অ্যারের ভেতরে আসি এবং এগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। প্রথমে কাউন্ট ভেক্টরাইজার ইউজ হবে এবং সেটা থেকে ডাটাগুলো পাস হবে TF-IDF ট্রান্সফরমারে, তারপরে ডাটাগুলো পাস হবে খুব সুন্দরভাবে আমাদের মডেলে। এবং সবসময় মাথায় রাখবেন যে শেষের স্টেপে সবসময় মডেল থাকবে। এবং এখন আমি একটা টুপলকে দিয়ে দিতে পারি এবং বলতে পারি আমাদের স্টেপের কাজটা কি হবে। এই ক্ষেত্রে আমরা মডেল তৈরি করতেছি, সো এই স্টেপের নাম দিয়ে দিলাম মডেল স্টেপ, এবং এখানে আমরা একটা মডেলকে পাস করে দিব, এবং আমি এখানে অন্য আরেকটা মডেলকে ব্যবহার করতে চাই এবং মডেলটার নাম হচ্ছে নাইব বায়াস। মডেলটার নাম আপনারা শুনছেন কি শুনেন নাই আমি জানি না। ইটস আ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড এ ভেরি গুড মডেল, হেভিলি রেকমেন্ড। নিজেদের মতো শিক্ষা নিয়েন, কারণ আমি নিজেও জানি না কেমনে কাজ করে। তো এই ক্ষেত্রে আমি sklearn থেকে নাইভ বায়াস মডিউলে যাব, সেখান থেকে ইম্পোর্ট করে নিব মাল্টিনোমিয়াল নাইব বায়াস অথবা মাল্টিনোমিয়াল এনবি, এবং এটা খুব সুন্দরভাবে স্পেশালাইজড অনেকগুলা কলাম বিশিষ্ট ডাটার সাথে কাজ করার জন্য। যেহেতু আমাদের ব্যাক অফ ওয়ার্ডসে অনেকগুলা ওয়ার্ড থাকবে, সেহেতু অনেকগুলা কলাম হবে এবং সেগুলোর জন্য আমরা অনেকগুলা স্পার্স ম্যাট্রিক্স পাবো। বুঝতেই পারতেছেন কাহিনীটা কিরকম হবে। এবং মাল্টিনোমিয়াল নাইব বায়াস ওই দিক থেকে একটু স্পেশালাইজড ওয়েতে কাজ করে, এই কারণে আমি এটা এখানে ব্যবহার করতেছি। এবং এখানে আমি মাল্টিনোমিয়াল নাইব বায়াসকে ডাইরেক্টলি পাস করে দিব, আমি কোনো কিছুই এখানে করব না। এবং আমরা যদি এখন এটাকে রান করে দিই তাহলে আমাদেরকে একটা পাইপলাইন অবজেক্টকে রিটার্ন করা হবে, এবং এই পাইপলাইন অবজেক্টটাকে আমরা সিম্পলি একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি, এবং এই পাইপলাইনটা একটা মডেলের মতো কাজ করবে। আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে সকল স্টেপ আমরা মডেল ট্রেনিংয়ের আগে ম্যান্ডেটরি ওয়েতে করি, সেই সকল স্টেপ আসলে মডেল বিল্ডিংয়ের অংশ আকারেই কাজ করে। আমরা যদি ডাইরেক্টলি মেসেজ এবং লেবেলকে পাঠিয়ে দিতাম, আমাদের মডেলটা খুব সম্ভবত অত ভালোভাবে শিখতে পারতো না। এই কারণেই আমাদের ভেক্টরাইজেশন করতে হইতেছে। তারপর আরও ইনফরমেশন পাঠানোর জন্য আমরা TF-IDF ট্রান্সফর্মারকে ব্যবহার করতেছি। সো এই ক্ষেত্রে এই পুরো প্রসেসটা আলাদা আলাদা 3টা স্টেপে বিভক্ত হইলেও এটা আসলে একটা সিঙ্গেল স্টেপের ভেতরেই পড়ে, এবং পাইপলাইনটা এইরকম ডিফারেন্ট স্টেপ বিশিষ্ট মডেল বিল্ডিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। সো অ্যাগেন পাইপলাইন অবজেক্টটা কি করবে, আমাদেরকে একটা ইউনিফাইড মডেলকে দিবে, যেই মডেলটার ভেতরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা করে এক্সিকিউট হবে এবং ডাটাগুলো প্রতি স্টেপ বাই স্টেপ ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গিয়ে ফাইনালি আমাদের মডেলটা ট্রেন করবে। তো এই ক্ষেত্রে আমি পাইপলাইন অবজেক্টটাকে পেয়ে গেলাম, আমি এই সেলটাকে রান করে দিব, এবং এখন আমি পাইপলাইনকে ব্যবহার করতে পারি মডেল ট্রেনিং এর জন্য, টেস্টিং এর জন্য, ইভ্যালুয়েশনের জন্য। সো এখন আমি এখানে পাইপলাইন ডট ফিট নামক একটা মেথডকে পাওয়া যাব, এবং এই ফিটের ভেতরে আমি ট্রেনিং সেটগুলোকে পাঠিয়ে দিতে পারি। সো এক্স ট্রেন সেটটাকে পাঠিয়ে দিলাম এবং y__ ট্রেন সেটটাকে পাঠিয়ে দিব, রান করব, এবং আমাদের মডেল ট্রেনিং শুরু হয়ে গেল। লেটস সি কতক্ষণ লাগে। 2 সেকেন্ড সময় লাগছে, কারণ আমার ডাটার পরিমাণ অনেক বেশি, এবং এখানে আমরা পাইপলাইনের প্রত্যেকটা স্টেপকে দেখতে পারতেছি। প্রত্যেকটা স্টেপ
টাইপের প্যারামিটারসগুলোকে আমরা দেখতে পারবো, টিএফ আইডিএফ ট্রান্সফরমারের প্যারামিটারগুলো কী কী সেটাও দেখতে পারবো, মাল্টিনোমিয়াল নাইব বায়াস অ্যালগোরিদমের প্যারামিটার কী কী সেগুলোকেও এখানে দেখতে পারতেছি। খুবই সুন্দর। আমরা যেহেতু মডেলটাকে ট্রেন করে ফেলছি সেহেতু আমরা এটা থেকে প্রেডিকশনও করতে পারি। সো প্রেড ইজ ইকুয়ালস টু পাইপলাইন ডট প্রেডিক্ট, এবং এটার ভেতরে আমি এক্স টেস্ট সেটটাকে পাঠিয়ে দিতে চাই। টেস্ট সেটটাকে পাঠিয়ে দিলাম, প্রেডিকশনস হয়ে গেছে, এবং প্রেডিকশন হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে আমরা এখন একটা ক্লাসিফিকেশন রিপোর্টকে তৈরি করে নিতে পারি। সো ফ্রম sklearn ডট মেট্রিক্স ইম্পোর্ট করে নিব ক্লাসিফিকেশন রিপোর্টকে, এবং আমি প্রিন্ট করে দিব আমাদের ক্লাসিফিকেশন রিপোর্টটাকে। সো ক্লাসিফিকেশন রিপোর্ট, এবং ওইটার ভেতরে আমি অ্যাকচুয়াল ভ্যালুটাকে পাঠাইতে চাই। সো ওয়াই টেস্ট সেট, এবং আমি প্রেডিকশনগুলোকে সাইড বাই সাইড দেখতে চাই। এবং ওয়াও, 97% অ্যাকিউরেসি। আমরা প্রেডিক্ট করতেছিলাম স্প্যাম অথবা হ্যাম, একটা মেসেজ আসলে স্প্যাম নাকি নর্মাল মেসেজ সেটা প্রেডিক্ট করাই এই ফুল প্রসেসের কাজ ছিল। এবং আমরা ইন দি এন্ড যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য মিনিং আকারে কিছু ভ্যালুকে পাস করা। ওই সকল ভ্যালুগুলো আসলে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড আমাদের পুরো ডাটার ক্ষেত্রে কতটুকু মিনিং রাখে, কতটুকু ইম্পর্টেন্ট সেটাকে বোঝানোর একটা ভ্যালু, যেটা আমরা বুঝতে পারতেছি না। আমরা জাস্ট ধরে নিতেছি যে আমরা এই ক্যালকুলেশনগুলো করলে এগুলো হওয়ার কথা, কিন্তু সেগুলো থেকে না জানি কেমনে মডেলটা কি প্যাটার্ন ধরছে, কিন্তু এটার অ্যাকিউরেসি 97%। F1 স্কোরের দিক থেকে আমাদের মডেলটা ক্লিয়ারলি এখানে নর্মাল মেসেজকে খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারতেছে। স্প্যাম মেসেজ ডিটেক্ট করতে একটু সমস্যা হইতেছে, এটা দেখা যাইতেছে, কিন্তু এটা কোনোভাবেই খারাপ না। অ্যাভারেজ F1 স্কোর হচ্ছে 92%, যেটা যথেষ্ট ভালো। 86%ও যথেষ্ট ভালো আমার মনে হয়, এবং অ্যাকিউরেসির দিক থেকে আমরা 97% পাইতেছি। এবং আমরা এটা দেখছিলাম যে আমাদের ডাটা সেটটা অবশ্যই কিছুটা ইমব্যালেন্সড। স্প্যাম মেসেজের পরিমাণ হ্যাম মেসেজের পরিমাণ থেকে অনেকই কম, যেই কারণে F1 স্কোরের ওই ঘাটতিটা হওয়া স্বাভাবিক। কিন্তু হ্যাম মেসেজ আমাদের মডেলটা ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে। আমার জাস্ট ভাবতেই অবাক লাগে যে আমাদের কাছে মেইন ডাটাতে জাস্ট কিছু স্ট্রিং ছিল, এবং এই স্ট্রিংগুলোকে আমরা কিছু সিম্পল প্রসেসের মাধ্যমে, প্রসেসগুলো সিম্পল না কিন্তু তাও বুঝার মতো প্রসেসের মাধ্যমে আমরা সেগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুতে রূপান্তর করছি, এবং সেগুলোর মাধ্যমে একটা মডেল এত ভালো প্রেডিকশন করতে পারতেছে। এবং এটা হচ্ছে জাস্ট ক্যাটাগরিক্যাল ডাটা প্রেডিক্ট করার জন্য। আমরা স্প্যাম এবং হ্যামকে দুইটা ক্যাটাগরি হিসাবে ধরে নিতে পারতেছি। যদি আমাদের ক্যাটাগরির পরিমাণ বেশি থাকতো, অথবা যদি আমরা অ্যাকচুয়ালি একটা ট্রান্সফর্মার মডেলকে বানাইতাম, সেটার প্রসেস কেমন হইতো, এটা নিয়ে ভাবলে একটু কিউরিওসিটি জাগে, তাই না? আমার অনেক কিউরিওসিটি জাগে, এবং ওগুলা খুবই হেভিলি নিউরাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এবং আপনাদেরকে নিউরাল নেটওয়ার্কস নিয়ে হালকা পাতলা ইন্ট্রোডাকশন তো করাই দিতে হবে, না হলে এটা মেশিন লার্নিং সিরিজ তো কোনোদিনই ঠিক মতো এন্ডিং হবে না যদি আমি নিউরাল নেটওয়ার্কস নিয়ে কথা বলি। কারণ বর্তমানে মেশিন লার্নিং এর সবচেয়ে বড় শাখাটাই হয়ে যেতেছে নিউরাল নেটওয়ার্কস। সো পরের ভিডিও থেকে আমরা নিউরাল নেটওয়ার্কস নিয়ে কথাবার্তা শুরু করব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিসপাতি বাকি আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ক্রস ভ্যালিডেশন করি নেই পাইপলাইনের, অবশ্যই সেটা করতে হবে। এবং সাথে সাথে আমরা পাইপলাইনের ক্ষেত্রে এই যে নামগুলা সেট করছি, এগুলার মাধ্যমে আমরা কিভাবে কাউন্ট ভেক্টরাইজার, টিএফ আইডিএফ ট্রান্সফরমার এবং মডেলটাকে জাস্ট বের করে নিয়ে আসতে পারি অথবা এক্সট্রাক্ট করতে পারি, সেটা সম্পর্কেও আমি আপনাদের সাথে কথা বলি নাই। এগুলো আমি আপনাদের জন্য রেখে দিলাম, যেন আপনারা নিজেদের কিউরিওসিটি থেকে, নিজেদের ওজরে এই সকল জিনিসপাতিগুলো বুঝে নিতে পারেন। এই পুরো সিরিজটা ফলো করে থাকলে আপনাদের নিজে থেকে কাজ করার প্রতি যে ভয়টা, সেটা হয়তো বা দূর হয়ে যাওয়ার কথা। কারণ আমি অনেক জিনিসই ইচ্ছা করে স্কিপ করে গেছি, যেন আপনারা ডিফিকাল্টি ফেস করেন এবং আপনারা যেন নিজেরা সেগুলো দেখে শিখতে পারেন। এবং সাথে সাথে আপনারা এখানে ক্রস ভ্যালিডেশন করতে পারেন, অথবা মাল্টিনোমিয়াল এনবি এর বদলে অন্য কোনো মডেল ব্যবহার করে দেখতে পারেন। আমার কি লেগে জানি ইচ্ছা হলো ভিডিও শেষ করার আগে আমি একটু র্যান্ডম ফরেস্টকে ব্যবহার করি। সো sklearn ডট ensemble ইম্পোর্ট করে নিব র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে। তো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার আমি মাল্টিনোমিয়াল এনবি এর বদলে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে দিয়ে দিব। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে এখানে ঢুকায় দিলাম, এবং আমি ডিসিশন ট্রি এর সংখ্যা সেট করে দিতে চাই। যেহেতু আমাদের ডাটার পরিমাণ বেশি, সেহেতু 1000-এ সেট করে দিলাম, এবং আমি সবগুলাকে রান করে দিব এবং দেখি
ফাইনালি আমাদের মডেলটা কিরকম পারফর্ম করে। অনেক সময় লাগতেছে, দেখতেই পারতেছেন। এই ক্ষেত্রে আমাদের মডেলটা ফিট হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি নিচে আসি তাহলে F1 স্কোরের দিক থেকে এটা আরেকটু বেটার এবং সাথে সাথে অ্যাকিউরেসি 97% আগের মতো হইলেও এবার আমরা ক্লিয়ারলি বেটার পারফরমেন্স দেখতে পারতেছি, কারণ F1 স্কোর আগের থেকে বেটার। সো মাল্টিনোমিয়াল নাইপ বায়াস ব্যবহার না করে র্যান্ডম ফরেস্ট ব্যবহার করলেই হয়তো বা ভালো হতো এক্সাম্পল হিসাবে। যাই হোক, আমার দেখতে ইচ্ছা করছে, লেখা দেখলাম অ্যান্ড আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে আগামী ভিডিও থেকে আমি শুরু করতে পারবো না, কারণ পরের ভিডিওতে আমি একটা প্রজেক্ট করতে চাই এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। সো সেই প্রজেক্টটা শেষ করে তারপরে আমরা সুন্দরভাবে নিউরাল নেটওয়ার্ক শেখা শুরু করতে পারি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং এই পুরো সেকশনটা আপনাদের ভালো লাগছে, যেখানে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে স্টেপস বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। বাই বাই বস।